ভুলিনি উপমা, তুমি তো আমার এখানটাতেই ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডে অসহ্য ব্যথা হয়ে অনুভূত করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটা এমন কথায় অভিমানী অভিমান ভাঙলো কিনা কে জানে, কিন্তু সে যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। ইচ্ছে করছে ইয়াসকেও জড়িয়ে ধরে কান্না করতে, আবার পরক্ষণেই জেদও হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ইয়াস ওকে কষ্ট দিয়েছে এতদিন, সেও এত তাড়াতাড়ি ধরা দেবে না ইয়াসের কাছে। হঠাৎ কারো পদধ্বনি ভেসে আসলো কাশপিয়ার কানে। হকচকিয়ে উঠল সে। কৌশিক বা ইয়ানা কেউ যদি এত রাতে ইয়াসকে দেখে নেয় এখানে, কিভাবে নেবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাববে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াসকে বলল কাশপিয়া, ইয়াস কেউ আছে, আপনি এখনই চলে যান এখান থেকে। ইয়াস তখন বলল, হুম, আমি চলে গেলে তোমার আদর দেবে কে? কাশপিয়া তখন বলল, বাদরামো না করে যান বলছি এখান থেকে। ইয়াস তখন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ঠিক আছে, তাহলে একটা চুমু দাও, চলে যাচ্ছি। কাশপিয়া তখন বলল, না দিলে কি করবেন আপনি? প্রতি উত্তরে ঠোঁট কামড়ে হাসলো ইয়াস। একটু একটু করে এগিয়ে আসছে কাশপিয়ার দিকে। কাশপিয়া হয়তো বুঝলো কি হতে চলেছে, তাই ধাক্কা দিতে চাইলো ইয়াসকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল কাশপিয়া, ঠিক আছে। ইয়াস তখন প্রতি উত্তরে বলল, তাহলে চুমু দেবে? চোখ মুখে রাগের আওয়াজ কাশপিয়ার, তবুও বাধ্য হয়ে মাথা উপর নিচ করে নাড়িয়ে জবাব দিল ইয়াসের কথায়। হাসলো প্রতি উত্তরে ইয়াস। এগিয়ে আসলো কাশপিয়ার দিকে। কাশপিয়া গলা আঁকড়ে ধরলো ইয়াসের, আলতো করে ঠোঁট ছোঁয়ালো ওর ঠোঁটে। কাশপিয়ার রুমের সামনে দিয়েই যাচ্ছিল ইয়ানা। ভাবলো হয়তো দেখে যাবে কাশপিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। তবে কাশপিয়ার রুমের দরজাটা খোলাই ছিল। ইয়াস এখানে এসেছে এটাও ইয়ানা অজানা নয়। তবে ভেবেছিল এত সময়ে নিশ্চয়ই চলে গেছে ইয়াস। তাই দরজাটা ঠেলে দিতেই ভিতরে এমন দৃশ্য দেখে চোখ মুখ বড় বড় হয়ে গেল ওর। লজ্জায় চলে যেতে চাইল সে। আবারও তাকালো ওদের দিকে। তারপর গলা খাকারি দিয়ে বলল ইয়ানা, মান অভিমান কমেছে তবে? আমি কিন্তু কিছুই দেখিনি, চালিয়ে যাও তোমরা। ইয়ানার কথা শুনে ভূত দেখার মতো চমকে উঠল কাশপিয়া। এদিকে ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হয়নি একটুও। সে তো এখনো বসে আছে আগের মতো করেই, তাকিয়ে আছে কাশপিয়ার সুন্দর মুখোশের দিকে। কাশপিয়া পড়েছে ভারী লজ্জায়। ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে এখান থেকে, কিন্তু ইয়াস তো এখনো দেখে যাচ্ছে ওর লজ্জাবতী লাজে রাঙা মুখমণ্ডলটা। কি যেন ভেবেই হুট করেই জড়িয়ে ধরলো কাশপিয়াকে। তারপর ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে ইয়ানার উদ্দেশ্যে বলল, আমার উপমা লজ্জা পাচ্ছে ইয়ানা, তুই এখান থেকে যা আগে। আমার বউ লজ্জায় জ্ঞান হারালে তোকে হাজতবাস করাবো কিন্তু। ইয়াসের কথা শুনে মুখ টিপে হাসলো ইয়ানা। বেরিয়ে গেল কাশপিয়ার রুম থেকে। তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখে ভালোই লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রুহি। পাশেই উজ্জ্বল। মুখটা কেমন বেজার করে রেখেছে উজ্জ্বল। হাতে কতগুলো রিপোর্ট ওর। রুহি তাকালো উজ্জ্বলের দিকে। মুচকি হেসে বলল ওকে, ভাইয়া আমি চলে যাব তাই কি তুমি কষ্ট পাচ্ছ? মনে এমন কথায় বুকের ভিতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতে মেডিকেল রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে। চোখ গড়িয়ে দুফোঁটা পানিও গড়িয়ে পড়ল ওর। কিন্তু বুঝতে দিল না রুহিকে তা। মিথ্যা আশ্বাস দিয়ে উজ্জ্বল বলে উঠল, তোর কিছুই হবে না রুহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব। বড় বড় ডাক্তারদের ট্রিটমেন্টে তুই ভালো হয়ে যাবি, একদম চিন্তা করিস না। ভাইয়ের কথায় রুহি জোরপূর্বক হেসে বলে উঠল, তুমি মিছে মিছে আমাকে সান্ত্বনা দিতে আর নিজের মনকে বোঝাতে এভাবে বলছো ভাইয়া? আমি ঠিক হব না, এটা তুমিও নিজেও জানো। মরণব্যাপী রোগ শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি? উজ্জ্বলের কান্না পাচ্ছে। একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। হঠাৎ কিছু না ভেবেই রাস্তার মাঝখানে জড়িয়ে ধরল রুহিকে। বুকের ভিতরটাই কষ্ট হচ্ছে ওর। আল্লাহ কি সব মন্দ ওদের ভাগ্যে লিখেছেন? বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল উজ্জ্বল। অনেকদিন ধরেই অসুখে ভুগছে রুহি। আর বারবার বললেও হসপিটালে আসতে রাজি হয়নি সে। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক রোগ ধরেছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল। তারপর রুহিকে ধরে বলল, চল বোন বাড়ি চল। তখন রুহি বলল, ভাইয়া তুমি যাও, আমি একটু পর আসছি। আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে একটু একা থাকবো। উজ্জ্বল শুনল বোনের কথা। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আর বলল তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে। চারিদিকে হালকা বাতাস বইছে, প্রকৃতি খুব শান্ত। এই পরিবেশে হাঁটতে যে কারোরই মন খারাপ উড়ে যাবে নিমিষেই।
রুহি হেঁটে যাচ্ছে শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎই ওর কানে আসলো অপরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম ওর কানে এসেছে। ফলে রুহি দ্রুত মাথাটা ঘুরিয়ে তাকালো। বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে তো অনেক মানুষই থাকে এই পৃথিবীতে। অন্য কাউকে হয়তো ইয়াস নামে ডেকেছে কেউ। তারই বোঝা ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করলো রুহি। রাস্তার দুই পাশে সারিবদ্ধ অনেক গাছপালা। এসবের মাঝে সুন্দর করে বেঞ্চ পাতানো রয়েছে। সেটা দেখে রুহি গিয়ে বসলো তাতে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল রুহি। আকাশ পানিয়ে তাকিয়ে আফসোসের স্বরে বলল রুহি, হ্যাঁ খোদা, একটাই তো জীবন। আমার এই এক জীবনে এত অপূর্ণতা কেন দিলে তুমি? কথাটা বলেই চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল রুহি। বেঞ্চের সাথে মাথাটাও এলিয়ে দিয়ে কি যেন ভাবতে শুরু করলো সে। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাশপিয়া। তাকিয়ে আছে জানালার দিকে। ইয়ানা এখন হসপিটালে। কৌশিকও নিজের রুমেই আছে। কৌশিকে এখনো মাঝে মাঝে মাথাটা ব্যথা করে। তাই কাশপিয়াই বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কি হয়েছে ভাবলেই অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইয়ানার থেকেই শুনেছে সবটা। কৌশিক এই লন্ডনে এক নামী ল ফার্মে কর্পোরেট লয়ার হিসেবে কাজ করে। শেষবার যে কোম্পানি কেস লড়ছিল সেই কোম্পানি একটা বড় চুক্তিতে প্রতারণা করেছে। এসব ঘটনা না জেনেই তাদের সাপোর্ট করেছিল কৌশিক। কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করেছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানি মালিকের। ওনারা সবাই ঝামেলা করে। ফলে নানা ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াস আর কৌশিক দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। ইয়ানার সাথে কৌশিকের পরিচয়টা ইয়াসের মাধ্যমেই। সবটা শুনে ইয়াস কোনোভাবে জড়িয়ে পড়েছিল এসবের মাঝে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটা ইয়াসের স্টুডেন্ট মেহিকের আব্বুর। ইয়াসের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগটা উনি মেটাতে চেয়েছিলেন ইয়াসের প্রতি। ইয়াস ক্লাস নিচ্ছিল সেদিন। তখনই কেউ কল দিল কৌশিকে বিপদ হয়েছে। ফোনে এই কথাটা শোনা মাত্রই মাথা কাজ করছিল না ইয়াসের। ভাবলো ঘটনাটা হয়তো সত্যি। তাই ছুটে যাচ্ছিল ওদের দেওয়া লোকেশনে। তখনই দ্রুত গতিতে কোথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াসকে মারা। কিন্তু কৌশিক বাঁচিয়ে নিল ইয়াসকে। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াসের বদলে কৌশিককেই ধাক্কা দিল। গাড়িটা ধাক্কা দেওয়ার সাথে সাথে কৌশিক গিয়ে ছিটকে পড়ল কিছু দূরে। পাকা রাস্তায় ওভাবে পড়ায় মাথাটায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বুঝেনি এত কিছু কেন হলো। সব ভুলে ইয়াসের মাথা আসলো যে করেই হোক কৌশিককে বাঁচাতে হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কৌশিক, তখন ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলছিল ইয়াসের হাত ধরে। ওর কিছু হয়ে গেলে কাশপিয়াকে যেন দেখে রাখে ইয়াস। কাশপিয়ার কাছে যেন পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবতেই আবারও ভয়ে ধক করে ওঠে কাশপিয়ার। ওর অজান্তে যে কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে নিজেও জানে না সে। দরজায় টুংটাং আওয়াজে ধ্যান ভাঙল ওর। নিজেকে স্বাভাবিক করলো কাশপিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাশপিয়া। ইয়াস দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর করে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াস কিছু বলবে তার আগেই চোখ মুখ শক্ত করে বলল কাশপিয়া, কি চাই? প্রতি উত্তরে ইয়াস হালকা হেসে বলল, যদি বলি তোমাকে চাই। কাশপিয়া তখন বলল, তাহলে বলবো ফিরে যান আপনি। ইয়াস হাসলো কেবল। কাশপিয়ার পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। কৌশিক আর ইয়ানা নিচেই ছিল। ইয়াসকে দেখে ওর কাছে এসে হাত মেলালো কৌশিক। ইয়ানা চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো ইয়াস আর কৌশিক। পুরোটা সময় ইয়াস আর চোখে দেখে যাচ্ছিল কাশপিয়াকে। কাশপিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। তাই উঠে চলে যাবে তখনই শুনলো ইয়াসের কথা। কৌশিক, আমার জন্য বিয়ে উপযোগী সুন্দর একটা মেয়ে খুঁজে দিত। মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াস মজা করেছে, তাই তেমন পাত্তা দিল না ওর কথায়। ইয়ানাও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাশপিয়া রেগে তাকিয়ে আছে ইয়াসের দিকে। সামনে জলজান্ত বউ দাঁড়িয়ে আছে আর ও আবার বলছে বিয়ে করবে। কাশপিয়ার রাগ হচ্ছে প্রচন্ড। ইচ্ছে তো করছে ইয়াসের মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গটগট করে হেঁটে গেল কৌশিকের কাছে। বলল ওকে, ভাইয়া আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। কৌশিক হাঁ করে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না,
সবই তো ঠিক আছে। তাহলে কাশফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন?